এশিয়া কাপে প্রথম সেমিফাইনাল হয়ে গেল ভারত এবং বাংলাদেশ উইমেন্স টিমের। আর সেই বাংলাদেশ কিন্তু ভারতের কাছে ভীষণভাবে পরাজিত হলো, মানে এমনভাবে হারালো যেটা সারা জীবন ওরা মনে রাখবে। আর এই নিয়ে আপনাদের সামনে একটা বিনোদন তুলে ধরেছি, বিনোদনের মধ্যে আমাদের কথা হবে। আপনারা দেখছেন ভারত রিয়াকশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। তো চলুন বন্ধুরা, আমরা আগে ভিডিওটি দেখে নিই। বাংলাদেশের সর্বনাশটা কি আগেই হয়ে গিয়েছিল? নারীদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে যখন, তখন কি আর বাংলাদেশের কোনো চান্স ছিল? কোনো রকম কোনো আশার জায়গা কি ছিল? এই যে মাইন্ডসেট, প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেট। আপনাদের প্রথমেই আপনারা মাইন্ড সেট করে রাখেন যে আপনারা কোনোভাবেই জিততে পারবেন না। আগে কোন গ্রুপে হলাম সেই গ্রুপে যাওয়া নিয়ে একটা ঝামেলা, একটা প্রবলেম যে আমরা এই গ্রুপে কেন আসলাম। দ্বিতীয়ত, যখনই বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম সেমিফাইনাল খেলা হলো সেখানেও গিয়ে আপনাদের মানসিকতা লুজ পাচ্ছে। তো অবশ্যই এখানে আর কিছু করার নেই কারোর। এরকম সিচুয়েশনে একমাত্র আপনারাই পারবেন। দেখুন, আশা কিন্তু ছিল, একেবারে ছিল না বলাটা ভুল হবে, কিন্তু সেমিফাইনালের জন্য আমরা তো আমাদের সবচেয়ে খারাপ পারফরমেন্সটা জমিয়ে রেখেছিলাম। ভারত তাদের সবচেয়ে ভালো পারফরমেন্সটা জমিয়ে রেখেছিল। ফলে মুখোমুখি লড়াইয়ের রেজাল্ট যেটা হওয়ার কথা সেটাই হলো, ভারত বাংলাদেশকে একেবারে দাঁড়াতেই দেয়নি। 10 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নারী জাতীয় দল, নিগার সুলতানা জ্যোতির দল, এর চেয়ে বেশি কিছু কি আসলে ডিজার্ভ করতেন? এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করতেন কিনা সেটা বলা মুশকিল আছে। কারণ দেখুন, আপনাদের টিমের অনেক প্রবলেম রয়েছে। ফার্স্ট হচ্ছে আপনাদের ইগো প্রবলেম। এটা আমরা সমস্ত ক্ষেত্রে দেখি, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের ক্ষেত্রেও এই প্রবলেমটা রয়েছে। আপনারা এর আগেও মহিলা টিমের সঙ্গে আমাদের ইন্ডিয়ান মহিলা টিমের একটা মোটামুটি একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে। তো সেই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে প্রত্যেকেরই একটা মনের মধ্যে যেন বেশ কি একটা আকর্ষণ কাজ করে যে তারা অন্ততপক্ষে বাংলাদেশের বিরুদ্ধে তারা ভালো পারফর্ম করেই দেখাবে। এইরকম একটা মানসিকতা তাদের সেট হয়ে আছে। তো ফার্স্ট হচ্ছে স্লেজিং আপনাদের করা লাগে না, আপনারা প্রথম থেকে স্লেজিং করে রেখেছেন আমাদের টিমকে। তো এইখানেই কিন্তু আঘাত পেয়েছেন সবচাইতে বড়। এবং সর্বনাশের কথা বলছিলাম যে একটা সর্বনাশ হয়েছে আমরা গ্রুপের রানার্স আপ হওয়ার কারণে, শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপের প্রথম ম্যাচটা হেরে যাওয়ার কারণে। ফলে আমাদেরকে সেমিফাইনালেই এই পরাশক্তি ভারতের মুখোমুখি হয়ে যেতে হচ্ছে। এই যে প্রবলেম আবার শুরু, গ্রুপে সেমিফাইনালে আপনারা রানার্স আপ হয়েছেন, তাই প্রথম সেমিফাইনালের ম্যাচ খেলা হয়েছে ভারতের সঙ্গে আপনাদের। এই যে মাথার মধ্যে এই গোল সেট করা আছে যে আমরা যদি আমরা শ্রীলঙ্কার সঙ্গে ওই গ্রুপের ম্যাচটা না হারতাম তাহলে দ্বিতীয় সেমিফাইনাল হতো, সেটা হতো পাকিস্তানের সঙ্গে, আর সেখানে হয়তো বাংলাদেশ জিততে পারত। ধরুন জিতে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ফাইনালে গিয়ে এই পরিস্থিতিটাই যে আপনাদের হতো না এর কি গ্যারান্টি রয়েছে? তো প্রথমেই আপনারা গ্রুপ সেট করে নেবেন, এই গ্রুপে থেকে এই ম্যাচ হারার পরে আমরা এই ভুলটা করে ফেলেছি, ওই ভুলটা। দেখুন, এগুলো বাইরে, এগুলো কি রয়েছে এগুলো ডিপেন্ড করে, এর ওপরে ডিপেন্ড করা যায় না কোনো সময়। এগুলো হচ্ছে কোইন্সিডেন্স, হয়ে যেতেই পারে। আপনার কি বাধা ছিল যে আপনি টপ টেবিল অফ দ্য টপ থাকবেন? মোটেই না, কারণ শ্রীলঙ্কা সেই টেবিলে ছিল। এবার শ্রীলঙ্কা তো পারফরমেন্স তো আপনাদের সঙ্গে করলে সে ভালো করতেও পারে। তো এই ধরনের মাইন্ডসেট থেকে একটু দূরে থাকুন। কিন্তু মুখোমুখি হওয়া মানেই তো আর পরাজয় না। আপনি যদি এশিয়া কাপেরও হিসাব ধরেন, তাহলে এর আগে যে 4টা মুখোমুখি লড়াই হয়েছিল এই দুটো দলের, বাংলাদেশ ভারতের টি20 ফরম্যাটে, সেইখানে কিন্তু ভারত 2টো ম্যাচ জিতেছে, বাংলাদেশ 2টো ম্যাচ জিতেছে। এশিয়া কাপের আগের 8 আসরের মধ্যে 7বারই ভারত চ্যাম্পিয়ন, কিন্তু বাকি যে একবার, সেইবার তো বাংলাদেশ চ্যাম্পিয়ন। এই যে একবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে যত সম্ভব 2018 সালে, সেই চ্যাম্পিয়নশিপ কিন্তু তাদের মনের মধ্যে লেগে আছে যে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি মানে আমাদের কাছে কোনো টিমই কিছু না। আমরা ভারতকে 2বার হারিয়েছি মানে আমাদের কাছে ভারত কিছুই না। এই যে মাইন্ডসেট, মাইন্ডের মধ্যে যে ম্যানিপুলেশন হয়েছে, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। আর এটা বাংলাদেশিদের মধ্যে খুব আছে। বিশেষ করে তারা ভারতের সঙ্গে পড়লে পারে তো তারা তাদের ইগো কোথায় রাখবো ঠিক পায় না। আর এইগুলো সমস্ত কিছু তাদের ওই ইগোর ফল। তাই জ্যোতির দলের সামনে কোনো রকম কোনো চান্স ছিল না, এইটা আমি মানতে রাজি না। আমি নিশ্চিত যে মাঠে নামার আগে আমাদের ক্রিকেটাররা আসলে তেমনটা ভেবে মাঠে নামেননি। কিন্তু যেটা বললাম, একটা ওয়ার্স পারফরমেন্সটা যদি তারা সেমিফাইনালের জন্যই জমিয়ে রাখেন, তাহলে আর কি করার?
খেয়াল করে দেখুন যে একটা দল টসে জিতলেন, বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি জিতে আগে ব্যাটিং নিলেন এবং তার দল মিলে 20 ওভার ব্যাটিং করে 100 রানও করতে পারেন। আচ্ছা 100 বাদ দিই, করেছে মাত্র হচ্ছে 80 রান। আপনি আগেটাকে সবকিছু বাদ দেন, পাওয়ার প্লেতে আমাদের উইকেট হারানো, রিকভার করা, স্লো ব্যাটিং, ডট বল সব বাদ দেন, ইনিংসের লাস্ট ওভারটাতে আসেন। বাংলাদেশ তখন হচ্ছে গিয়ে একটা ইনিংসের সবচেয়ে বড় পার্টনারশিপটা হয়ে গেছে জ্যোতি এবং স্বর্ণার মধ্যে। আমাদের হাতে তখনও 4টা উইকেট আছে, তখনও মানে লাস্ট ওভার মানে 6টা বল হাতে আছে। এই 6টা বলে আমরা 2টো উইকেট হারিয়েছি, কোনো রান নিতে পারিনি। লাস্ট ওভার ডাবল উইকেট মেডেন। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে কি অবস্থা, কি হাল ছিল, সেটা বোধহয় লাস্ট ওভারটা ভালোভাবে বোঝাচ্ছে। আবার ইনিংসের শুরুটাও বা বোঝাচ্ছে না কেন? দেখুন, আপনি লাস্ট ওভার ধরে থাকবেন না, কারণ লাস্ট ওভারের সিচুয়েশনটা পুরোটাই আলাদা। আপনি যদি কম্পেয়ার করেন কম্পেয়ার টু ফার্স্টের কতগুলো ওভার, সেই জায়গায় দাঁড়িয়ে লাস্টের ওভারে যথেষ্ট ভালো রান হয়েছে। আমার হিসাব মতো আমি যদি আপনাদেরকে হিসাবটা ধরিয়ে দিই, তাহলে আমরা দেখব যে 13 ওভার 3 বল কি 2 বল ছিল, সেই মুহূর্তে কিন্তু 7টা উইকেট পড়ে গিয়েছে। তখন রান ছিল 44। এবার 44 রান থেকে আপনি কিন্তু 19 ওভার কয়েকটা বল খেলেছেন, সেই জায়গায় পর্যন্ত আপনার 80 রান হয়েছে। তার মানে 36টা রান কিন্তু এই বাকি এই কতগুলো 6-7টা ওভারের মধ্যে, 6 ওভারের মধ্যে কিন্তু হয়েছে। 6 ওভারও ঠিকঠাক হয়নি। তো এই যে 6 ওভারের মধ্যে হয়েছে, এটা কিন্তু আপনি একদমই ফেলে দেওয়ার ভাববেন না, কারণ ওই পার্টনারশিপটা যদি না থাকতো তাহলে এই বাকি 36টা রান 6 ওভারে হতো না। আপনার 13 ওভার আপনি 7টা উইকেট হারালেন, তারপরে আপনি কটা উইকেট হারিয়েছেন? তাই যারা লাস্টে খেলছে আপনি তাদের উপরে বেশি জোর দিচ্ছেন যে তারা কি করলো। দেখুন, তারা কি করলো বলে তো হয় না, তাদের তো অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস তারা রয়েছে অলরাউন্ডার, প্লাস তার সঙ্গে রয়েছে বোলিংস। এবার সেই বোলিংস আর অলরাউন্ডার দিয়ে আপনি কি এর চাইতে বেশি করতে চান? যেখানে আপনাদের টপ অর্ডার এইভাবে ক্লাবস করলো আমাদের ভারতের বোলিংয়ের সামনে, সেই জায়গায় আপনার কোনো জায়গাই নেই বলার। এখানে এই জিনিসটা আগে আপনি আপনার টপ অর্ডার ঠিক করুন, আপনার মিডিল অর্ডার ঠিক করুন, তারপর যে লাস্টে যারা রয়েছে তাদেরকে আপনি বিভিন্ন কথা বলতে পারেন। কারণ আমরা হচ্ছে গিয়ে শুরুতে প্রথম 5 ওভারের মধ্যেই পাওয়ার প্লেতে আমরা 3টা উইকেট হারিয়ে ফেলেছি 21 রানে। রেণুকা ভারতের যে পেস বোলার, তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি হার্ট করেছে 3rd উইকেটটা মুর্শিদার, যিনি হচ্ছে গিয়ে দারুণ ফর্মে ছিলেন। আগের 2টো ম্যাচেই 50+ স্কোর করেছেন, লাস্ট ম্যাচে তো তার ক্যারিয়ার বেস্ট 80 রানের ইনিংস খেলেছেন। তিনি যে ওই যে একটা পুল করতে গিয়ে মিড উইকেটে, শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, ওইটা বাংলাদেশকে আসলে একটুখানি হচ্চকিত করে দিয়েছে, একটুখানি পিছিয়ে দিয়েছে। কিন্তু রিকভার করার জায়গা তো ছিল, সুযোগ তো আসলে ছিল। বাংলাদেশের ব্যাটাররা সেটা আসলে করতে পারেননি। আবারও আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। 21 রানে 3 উইকেট থেকে আমরা 44 রানে 6 উইকেট আমরা পৌঁছে গিয়েছিলাম। সেইখান থেকে একটা পার্টনারশিপ হয়েছে জ্যোতি ও স্বর্ণার মধ্যে 36 রানের, সেটাই ইনিংসের হাইয়েস্ট পার্টনারশিপ। এবং ওই পার্টনারশিপটা হওয়ার সময়ও না যে ঠিক আছে রান হচ্ছিল, মানে উইকেট যাচ্ছিল না, কিন্তু ইনিংসটা এমন কোথাও যাচ্ছিল না যেখানে আমরা ভারতকে থ্রেট করতে পারি, ভারতকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি। আমি শুনছিলাম যে ধারাভাষ্যকারের ইনিংসের 15তম দেখুন, তারা শুধুমাত্র পার্টনারশিপটা টিকিয়ে রেখেছিল, তারা চেষ্টা করলেও পারবে না ওই মুহূর্তে মারতে। কারণ দেখুন, ইন্ডিয়ান বোলিংদের এই সময় যে ইন্ডিয়ান বোলিংদের কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু অনেক হাই উঠে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে ব্যাটসম্যান তাদের কনফিডেন্স কিন্তু অনেক লো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হিট করতে পারবে না। বড় হিট আপনি ভাবনা ছেড়েই দিন, সম্ভব না। টপ অর্ডার যদি ঠিকঠাক 5 থেকে 10টা ওভার, ঠিকঠাক 5 থেকে 6টা ওভার ঠিকঠাক খেলতো, অন্ততপক্ষে যে পাওয়ার প্লে সেটা যদি ঠিকঠাক খেলে আসতো, তাহলে আপনাদের একটা চান্স ছিল। দেখুন, লাস্ট ওভারের স্কোর আপনারা কতটাই বা করতেন? খুব বেশি হলে 180 রানে অল উইকেট হয়েছে। লাস্টের কয়েকটা ওভার আপনি সেগুলো যদি ধরে থাকেন তাহলে আর 20 রান বাড়তো, 100 রান হতো। তো আপনাদের মনে হয় কি যে 100 রানের পরে ভারতের মতো একটা স্ট্রং টিমকে আপনারা কোনোভাবে আটকাতে পারবেন? আমার তো মনে হয় না। আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এইভাবে সম্ভব নয়। আপনার টপ অর্ডারকে ভালো পারফর্ম করতে হবে, তারপরেই গিয়ে আপনার নিচে যারা রয়েছে তাদেরকে পারফরমেন্সের আপনি আশা করতে পারেন। আপনার টপ তো দূরের কথা, টপ থেকে মিডিলের 7টা ব্যাটসম্যান কোনো রকম কাজই করতে পারেনি ঠিকভাবে। তার মধ্যে 1-2জন এসে একটু কোথায় তাদের নিজেদের যে এটা ধরে রেখেছিল,
50-60 রানের মধ্যে অল উইকেট হয়নি, সেই জিনিসটা করার জন্য তারা যে ধরে রেখেছিল এটাও বড় ব্যাপার বলা যেতে পারে। আপনারা তাদের ওপর আঙুল তুলছেন। পরের সময় বলছিলেন যে এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসের 60টা 61টা ডট বল হয়ে গেছে, অর্থাৎ 15 ওভারের মধ্যে 10 ওভারের বেশি আমরা ডট বলে খেলেছি। 20 ওভারের ইনিংস শেষে দেখা গেছে আমাদের টোটাল ডট বলের সংখ্যা 75 না 76টা, মানে অর্থাৎ আমরা প্রায় হচ্ছে কি এখানে 20 ওভারের মধ্যে প্রায় 13 ওভার আমরা আসলে কোনো রানই নিতে পারিনি। তাহলে আর বাংলাদেশের স্কোর কোত্থেকে হবে, কি হবে বলেন? হ্যাঁ, লাস্ট ওভারে গিয়ে জ্যোতি হচ্ছে গিয়ে ওই বিগ শট খেলার চেষ্টায় তিনি আউট হয়ে গেলেন, লং অনে ক্যাচ দিয়ে। এবারে এশিয়া কাপে ফার্স্ট তিনি আউট হলেন, 32 রান করেছেন তিনি 50 ওভার বল খেলে। আর স্বর্ণ আক্তার আরেক প্রান্তে যিনি ছিলেন সেট ব্যাটসম্যান, তিনি লাস্ট ওভারে আর স্ট্রাইকই পেলেন না, ওই হচ্ছে গিয়ে 18 বলে 19 রান করে তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে অপরাজিত অন্য প্রান্তে থেকে গেলেন। বাংলাদেশ আসলে 80 রানে 20 ওভারটা আমাদের শেষ করলো, এবং এই রান দিয়ে ভারতের বিপক্ষে আমরা লড়াই করতে পারবো বা ভারতকে একটু থ্রেট করতে পারবো, প্রশ্নই ওঠে না। এটা আসলে ভাই যে যেভাবে বলেন সেটা আসলে প্রশ্ন ওঠে না, আসলেও প্রশ্ন ওঠে না। কারণ 80 রান ভারতের যে টপ অর্ডার রয়েছে, ভারতের যে ব্যাটিং সেক্টর রয়েছে, সেখানে 80 রান কোনো ম্যাটারই করে না। 80 রানটা মানে একদম ছেলে খেলার মতো তারা তুলে দেবে। যদি 2টো উইকেট পড়ে যাও তবু তাদের কোনো টেনশন নেই। ভারতের যে অর্ডার রয়েছে, যারা 200-র উপরে স্কোর করতে পারে তাদের কাছে 80 বা 100 এটা কোনো স্কোর মনে হবে না। এটা আমরা জোর গলায় বলতে পারি। এই অল্প পুঁজি নিয়ে ভারতকে আসলে আটকানোর মতো অবস্থাতে কোনোভাবেই ছিলাম না, যেটা ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ভারতের 2 ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা তারা দেখিয়েছেন। তারা 11 ওভারের মধ্যে ভারতের জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছেন। স্মৃতি মান্দানা তিনি 50 রানে অপরাজিত ছিলেন, অন্য প্রান্তে শেফালিও তিনি হচ্ছে গিয়ে 26 রান করে অপরাজিত ছিলেন। ফলে বাংলাদেশ যে কিছু চান্স ক্রিয়েট করেছিল শুরুতে, যদি আপনি বলেন যে একটা রান আউটের মতো একটা চান্স ক্রিয়েট করেছিল, আর পরের দিকে যখন আসলে ম্যাচ পুরোপুরি ছিটকে গেছে। দেখুন, 80 রান করার পরে আপনি রান আউট করুন আর যাই করুন না কেন, সে রান তো নিমেষে তুলে দেবে, মানে খুবই সিম্পলভাবে উঠবে। আপনারা দেখবেন 11 ওভারের মধ্যে কিন্তু এই রানটা উঠে গিয়েছে। তা আপনারা ভাবতে পেরেছেন যে 80 রান করার পরে রান আউট বা কোনো ক্যাচ মিস করলো সেটা ধরা, সেটা নিয়ে কথা বলে কোনো লাভ আছে? লাভ নেই। আপনাদের মেন যে কোলাপস হয়েছে সেটা হচ্ছে ব্যাটিং সেক্টরে। আর ব্যাটিংয়ের আপনি যদি বলেন যে লাস্টে যারা ব্যাট করতে গিয়ে রান করতে পারলো না লাস্ট ওভারে, তাদের কথা আমি বলবো না। ব্যাটিংয়ে আপনাদের যে প্রথমে টপ অর্ডার এবং মিডল অর্ডার যে কিছুই করতে পারলো না, সেটা কিন্তু আমি বলবো তারা তাদের যে সিরিয়াল মেনটেন করেছে। আমি সেই সিরিয়াল কি, কম্বিনেশন কি, সেটা নিয়েও আলোচনা করব। তা আমরা আরও ভিডিওর কী কী রয়েছে আমরা ভিডিওটা আগে দেখে নিই। তখন আমরা নো বলে উইকেট পেয়েছি, সহজ ক্যাচ পড়েছে, এগুলি হলেও যে বাংলাদেশ ম্যাচটাতে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারত, ব্যাপারটা আসলে মোটেই সেটা নয়। আসল কথা হচ্ছে কি, আমরা ম্যাচটা হেরে গিয়েছি আমাদের ব্যাটিংয়ে। বাংলাদেশের এই নারী দলের ব্যাটিংটা আমাদের অনেক দিন ধরে ভোগাচ্ছে, এবং এইবারে এশিয়া কাপেও সেটা দেখা গেছে ভারতের বিপক্ষে ম্যাচটাতে সেটা প্রবলভাবে এক্সপোজ হয়ে গিয়েছে। যখন আমরা ওই যে পাওয়ার প্লেতে আমরা তো হচ্ছে প্রথম 6 ওভারে 25 রানে 3 উইকেটে 25 রান করেছে, ভারত পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 46 রান করেছে। পার্থক্যটা বোঝা গেছে তো। আবার আমি বললাম যে ইনিংসের লাস্ট ওভারটা আমাদের সেইখানটা ডাবল উইকেট মেডেন আমরা দিয়ে দিয়েছি, পার্থক্যটা বোঝা গেছে তো। আমাদের এই ব্যাটিংয়ে যখন আমরা 80 রান মাত্র করতে পেরেছি, তারপরে আসলে আর কোনো চান্স। এইটাই হচ্ছে একমাত্র কারণ যে ব্যাটিংয়ে যখনই আপনারা 80 রান করেছেন, মাত্র 80 রান, তখনই আপনারা কিন্তু ম্যাচ থেকে অনেক কোষ দূরে চলে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা আর কোনোভাবেই সেই ম্যাচকে ফিরিয়ে আনতে পারেন না। না, আমাদের এই ম্যাচটা থেকে এর চেয়ে বেশি কিছু বাংলাদেশ ডিজার্ভ করতে বলে আমার কাছে মনে হয় না। যতই আমরা এশিয়া কাপের একবার শিরোপা জিতি 2018 সালে, যতই এর আগের 4টা ম্যাচের মধ্যে ভারতকে 2টো ম্যাচ আমরা হারাই না কেন এই T20 ফরম্যাটে এশিয়া কাপে, কিন্তু এই ম্যাচে ভারতের সামনে আমরা আসলে একেবারে খড়কুটোর মতো উড়ে গেছি। ভারত আসলে ডিজার্ভিং টিম হিসেবে তারা ফাইনাল খেলছে। এখন ওইখানে অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানের বিজয়ীর সঙ্গে তারা খেলবে, এবং এই ভারতকে ঠেকানোটা আসলে বাংলাদেশ তো আসলে কিছুই পারেনি, কিন্তু ফাইনালে যেই দলই যাক না কেন, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান, তারাও এই ভারতকে ঠেকাতে পারবে বলে মনে হয় না। এশিয়া কাপের 9ম আসরে 8 নম্বর শিরোপা জয় ভারতের এই নারী দলের জন্য এখন কেবলই সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। আর বাংলাদেশ নারী দল যেই সময়ের মধ্যে পড়েছে, সেই দুঃসময় থেকে বেরোনোটাও আমাদের জন্য খুব 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 কঠিন বলেই ভারতের বিপক্ষে এই এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচটা বার্তাটা কি দিয়ে গেল না সবার জন্য। দেখুন, শুধুমাত্র বাংলাদেশ নয়, এই এশিয়া কাপে ভারতের মতো, ভারতের যে উইমেন্স টিম যে যতটা পাওয়ারফুল টিম রয়েছে, তাতে তো আমাদের নিজেদের একটা মনে হচ্ছে, মানসিকতা এমন হচ্ছে যে আমাদের মেন্স টিমের সঙ্গে তারা পাল্লা দিয়েছে। কারণ উইমেন্সদের ক্ষেত্রে এত বড় বড় স্কোর আর এত সুন্দরভাবে যথেষ্ট ভালো টিম আছে এশিয়াতেও।
যথেষ্ট ভালো ভালো টিম আছে এশিয়াতে, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আমরা যদি দেখি এই সমস্ত টিমগুলো কিন্তু যথেষ্ট ভালো টিম। এবার এদেরকে যখনই এই রকম রানের মধ্যে অল আউট করে দেওয়া হচ্ছে বা এরকম রানের মধ্যে তাদেরকে আটকে রাখা হচ্ছে, প্লাস চেস করে ফেলছে, 10 উইকেট হাতে রেখে চেস করছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। সেই জায়গায় দেখুন ভারতের, আপনি যদি বলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলাটা এই রকম হলো কেন, এই রকম হওয়ার অনেক কতগুলো রিজন রয়েছে, অনেক কতগুলো। প্রথমেই হচ্ছে টসে জিতে ব্যাটিং নেওয়ার পরে কিন্তু তারা সেইভাবে কোনো পারফর্ম করতে পারেনি। দেখুন প্রথম থেকেই বাংলাদেশে শুরু হয়েছে একটা কম্বিনেশন, কী কম্বিনেশন? দেখুন 7 রান পরে আউট হতে হবে। 7 রান পরে আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, দেখুন প্রথম উইকেট পড়ে 7 রানে, তার পরের উইকেটটি পড়ার কথা ছিল কখন? 14 রানে, কিন্তু সেই উইকেটটি পড়েছে 17 রানে। তা আমি মেনে নিলাম 7 রান 14 রানে পড়ার কথা ছিল, সেটা পড়েছে 17 রানে, তারপরে পড়েছে কিন্তু আবার ঠিক 21 রানে, 3 7 21, 4 7 28, 28-এ পড়ার কথা, সেটা পড়েছে কিন্তু আবার 30 রানে, 5 7 35, 35-এ পড়ার কথা 5 উইকেট, সেটা পড়েছে 33-এ। তা আপনি কিন্তু একটা ধারাবাহিকতা দেখবেন। আবার যদি শুধু 5 উইকেট না, 6 7 42, 6 উইকেট পড়েছিল 44 রানে, 42-এ পড়ার কথা ছিল। আমি কিন্তু এই জিনিসটা ফলো করছি, আমার কিন্তু খুবই আজব একটা লাগলো, অমায়িক লাগলো, অসাধারণ লাগলো। আর প্রথমেই টপ অর্ডারে এসে যে আমাদের ফার্স্ট বোলার, ও মাই গড, অসাধারণ। আর তারা যে এসে পিছিয়ে দাঁড়াতে পারেনি, এটা কিন্তু আমি পুরো ম্যাচটা আমি খুব সুন্দরভাবে অনেক কয়েকবার এগুলো ভালোভাবে দেখেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে ম্যাচটা, এই কম্বিনেশন আমাকে না। আর আপনারা যদি বলেন যে ভারতকে আটকাবে কি, দেখুন ভারত একমাত্র কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া, নিজেদের কোনো বড় ভুল ছাড়া এই এশিয়া কাপে মানে নিজেরা হারতেই পারে না। কারণ রয়েছে কি, দেখুন পাকিস্তানের সঙ্গেও খেলা পড়েছে, সেখানে কিন্তু 7 উইকেটে জিতেছে ভারত। সেখানে পাকিস্তান যে একেবারে খারাপ খেলেছে সেটাও বলা যাবে না, তো পাকিস্তান মোটামুটি ভালোই খেলেছিল। এবার পড়েছে শ্রীলঙ্কার সঙ্গে, দেখুন শ্রীলঙ্কা, আমার মনে হয় শ্রীলঙ্কা সেইভাবে কিন্তু ডোমিনেট করতে পারবে না, কারণ পাকিস্তানের বিরুদ্ধে যখন খেলা হয়, শ্রীলঙ্কার একটা ব্যাটসম্যান যদি আতাপাত্র ঠিকভাবে না খেলতে পারতো, তাহলে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটি হেরেই গিয়েছিল, পাকিস্তান অলমোস্ট জিতে গিয়েছিল। ফাইনাল মনে হয় পাকিস্তান, আমরা ভেবেছিলাম পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হবে, কিন্তু বাই মিস্টেকলি শ্রীলঙ্কা জিতে যায়, এবং মিস্টেকলি বলতে 1 রানে জিতে শ্রীলঙ্কা। পাকিস্তান প্রায় তুলেই ফেলেছিল রান। তো আজকে বাংলাদেশের যে প্লেয়ার, বাংলাদেশের যে টিম, তাদেরকে আমরা বলবো যে আপনারা একটু ভারতকে স্লেজিং করা বন্ধ করুন। দেখুন হঠাৎ করে জিতলেই ভারতের সামনে গিয়ে এ করা ও করা, প্রত্যেকটা টিমের আপনি সামনে গিয়েই আপনি কিন্তু নিজেদের ভাব প্রকাশ করতে পারেন, কিন্তু তাদের স্লেজিং করবেন না। অনেক রকম পদ্ধতি আছে, তাদের সঙ্গে মাঠে ফ্রেন্ডলি ভাব রাখুন। দেখুন বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ান কোনো প্লেয়ারদের ঝামেলা তো নেই, কিন্তু ওরা প্রতিপক্ষ হিসাবে একমাত্র ইন্ডিয়াকেই ভালোভাবে চেনে, যে হ্যাঁ ইন্ডিয়া আমাদের বিরাট প্রতিপক্ষ, এদেরকে আমি আউট করে এই করব, ওদেরকে আউট করে এই করব। এই যে সাকিব যা করলো এবার বিরাট কোহলির সামনে, তো বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যে ও কিন্তু মনের মধ্যেই রেখে দিয়েছে যে এই তানজিম সাকিবকে আমি যেদিন পাবো সেদিন ওকে আচ্ছাটাকে দেবো। ইন্ডিয়ান প্লেয়াররা একমাত্র প্রতিপক্ষ হিসাবে পাকিস্তানকে কোনো সময় ধরে না, বাংলাদেশকে কোনো সময় ধরে না, তারা একমাত্র প্রতিপক্ষ কাকে ধরে? অস্ট্রেলিয়া, যে তাদের চাইতে যারা একটু টপে রয়েছে, যারা যারা উন্নত খেলা করে, তাদেরকে ধরে প্রতিপক্ষ হিসাবে, তাদেরকে খেলা দিয়েই পরাজিত করার চেষ্টা করে, তাদেরকে স্লেজিং করে না। তারা যখন স্লেজিং করে তখনও তাদেরকে স্লেজিং করতে এরাও পিছপা হয় না, কিন্তু প্রথম প্রায়োরিটি থাকে খেলা। কিন্তু বাংলাদেশের আমি প্লেয়ার দেখেছি, সেটা আপনি যদি ন্যাশনাল মেন্স টিম দেখেন বা ন্যাশনাল উইমেন্স টিম দেখেন, প্রত্যেকের প্রায়োরিটি কিন্তু আগেই থাকে স্লেজিং করা। তো এই জিনিসটা বন্ধ করুন, আমার মনে হয় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়বে, আপনারাও হয়তো আরও উন্নতি করবেন ক্রিকেট জগতে। একটা সময় ভারতের সাপোর্ট ছিল, আপনারা যথেষ্ট উন্নতি করেছেন, সাপোর্ট আপনাদের সঙ্গে থেকে হেঁটে গিয়েছে, আপনাদের সঙ্গে থেকে সাপোর্ট কিন্তু সরে গিয়েছে অলমোস্ট বলা যেতে পারে। ভারতের ফ্যানেরা কিন্তু একসময় বাংলাদেশকে খুব সাপোর্ট করতে, যেটা বাংলাদেশ যেহেতু, কারণ এশিয়ার কান্ট্রি, আমাদের নেবার কান্ট্রি, তাই বাংলাদেশকে সাপোর্ট করতে। এখন কিন্তু সেই সাপোর্টটা আপনারা আর আমাদের কাছ থেকে পাবেন না বা পান না, যে কারণে আপনাদের অনেকটাই ডাউনফল চলে এসেছে। ক্রিকেটে আমরা 2 ফরম্যাটেই দেখব, সেটা মেন্স এবং উইমেন্সের 2 ফরম্যাটে কিন্তু আপনাদের ডাউনফল চলে এসেছে। আপনারা একবার এশিয়ান কাপ জিতেছেন, তার মানে আপনারা অনেক কিছু করে ফেলেছেন। তো বন্ধুরা, আপনাদের এই ব্যাপারে কী মত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা প্রথমেই যদি ভিডিও আপলোড করি তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে আগে। আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখেছেন, আমার ভিডিওটি লাইক করেননি, আপনারা ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে আরও সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।